হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ক্লাসে আমরা স্টেবিলিটির উপরে, এই ফিডব্যাক সার্কিটের উপরে, স্টেবিলিটির উপরে ফিডব্যাকের ইফেক্ট, সেন্সিটিভিটির উপরে ফিডব্যাক সার্কিটের ইফেক্ট এবং গেইনের উপরে ফিডব্যাক সার্কিটের ইফেক্ট আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব ইফেক্ট অফ ফিডব্যাক অন নয়েজ, নয়েজের উপর ফিডব্যাকের ইফেক্ট আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে পড়ছি স্টেবিলিটি, না? তো এখানে যে কোনো একটা, আমি একটু ড্র করি, সবার জন্য একটা টেস্ট দিই, দেখি কতটুকু মনে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা, আচ্ছা মেহেদি হাসান কানেক্ট হয়েছে। আচ্ছা, আনসারটা দিবে কে দিবে? রিফাত। রিফাত, হ্যাঁ। আচ্ছা, এইখানে এই সিস্টেমটা, এখানে এটা কি পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক বলো তো দেখি। এই সিস্টেমে আমি যে ফিডব্যাক ইউজ করছি, এটা পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাক? রিফাত, স্যার হ্যাঁ, এটা পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাক বলো। স্যার এটা তো স্যার ফিডব্যাক তো পজিটিভ নেগেটিভ দেখা যাইতেছে। নেগেটিভ দেখা যাইতেছে, সন্দেহ। আচ্ছা, এটা শাম, এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার একবারে পারফেক্টলি নেগেটিভ, কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই। আচ্ছা, গুড। নেগেটিভ ফিডব্যাক, তার নেগেটিভ ফিডব্যাকের জন্য আমাদের ট্রান্সফার ফাংশন কি দেখছিলাম? ট্রান্সফার ফাংশন t = g/1 + gh, এটা ছিল আমাদের নেগেটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এখন এই যদি হয় g/1 + gh যদি হয়, ট্রান্সফার ফাংশন যদি হয় এটা, না 1 বাই, ট্রান্সফার ফাংশন কি ছিল? g/1 + gh। এই ট্রান্সফার ফাংশন হয়, হ্যাঁ, তাহলে বলো এই সিস্টেমটা কোন কন্ডিশনে গেলে আনস্টেবল হয়ে যাবে? এই সিস্টেমটা কোন কন্ডিশনে আনস্টেবল হয়ে যাবে? স্যার এই ক্ষেত্রে তো আমাদের, জি স্যার, t = g/1 + gh, এখানে কোন কন্ডিশনে এই সিস্টেমটা আনস্টেবল? স্যার যদি এই ক্ষেত্রে স্যার জি এর মান যদি স্যার -1 হয়, হ্যাঁ, স্যার তাহলে তো আমাদের ই হয়ে গেছে, আনস্টেবল হয়ে গেছে, কারণ -1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, gh এর মান, gh এর মান যদি -1 হয়, তাহলে 1 - 1 = 0 হয়ে যায়, নিচে 0 হলে এটা ইনফিনিটি হয়ে যায় ট্রান্সফার ফাংশন, তখন এটা আনস্টেবল হয়ে যায়। গুড, জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা নয়েজের ইফেক্টটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখন মনে করি এটা একটা সিস্টেম, এই সিস্টেমে RS হলো ইনপুট আর NS টা হলো আমাদের নয়েজ, বাইরে থেকে যে নয়েজটা অ্যাড হইতেছে সেটা, না? আচ্ছা, এখানে প্রথমে আমরা কনসিডার করি যে এটা একটা ওপেন লুপ সিস্টেম, এখানে কোনো ধরনের ফিডব্যাক পাথ নাই, ওপেন লুপ। এবং পরে একটা কনসিডার করব ক্লোজ লুপ সিস্টেম। তারপর এই দুইটা সিস্টেমের মধ্যে নয়েজের ইফেক্টটা নিয়ে আমরা কম্পারেটিভলি আলোচনা করব। প্রথমে আমরা কনসিডার করি এটা একটা ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম, এখানে ইনপুটটা হলো RS এবং নয়েজটা হলো NS। ঠিক আছে? আচ্ছা, এই যদি হয় তাহলে এই টোটাল সিস্টেমের আউটপুট CS = আমরা কি লিখতে পারি? আউটপুট CS = লিখতে পারি, আচ্ছা এইভাবে না লিখে আমি দিয়ে লিখি, টেক্সট দিয়ে লিখি, তাহলে ইকুয়েশন লিখতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
তাহলে আমি বলতে পারি সিএস ইকুয়াল টু সিএস আউটপুট সমান সমান কি বলে লিখতে পারি, এইখানে আরএস আছে, আরএস এর সাথে কি গুণ হয়েছে দেখো, এই আরএস সিগন্যালের সাথে আমাদের জিএ গুণ হয়েছে, তাই না? জি স্যার। আরএস সিগন্যালের সাথে জিএ, এর গেইন হলো জিএ, তাহলে আরএস ইনটু জিএ, জি এ তারপর হলো গুণন আর এস, তার সাথে যোগ হয়েছে আমার এনএস, হ্যাঁ এনএস। তার সাথে যোগ জি হয়েছে স্যার। আমার এন এস। আচ্ছা, এই দুইটা যোগ হয়ে এখন এই দুইটা যে হয়েছে, এই টোটালটার সাথে আবার জিবি গুণ হয়েছে, তাই না? এই টোটালটার সাথে জি আমার স্যার। জিবি জিবি গুণ হয়েছে। গুণ হয়েছে, তাহলে এই টোটালটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে জিবি গুণ করে দিলাম। তো এটাই হলো আমার সিএস, তাই না? এই টোটালটাই হলো আমার সিএস। তা আউটপুট সমান সমান কি পাইলাম, আউটপুটের সাথে এই আরএস এর সাথে জিএ গুণ প্লাস এনএস গুণ, এবং এই দুইটার সাথে কি হয়েছে আমার জিবি গুণ, গুণ জুন হয়ে আমার আউটপুট আসছে। একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন এটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, হ্যাঁ, আচ্ছা এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি, তো এখান থেকে আমি মনে করি, কনসিডার করি যে আমাদের কি বলে যে ইনপুট সিগন্যাল আর এস ইকুয়াল টু 0, আমরা এটা কনসিডার করি, কারণ আমরা নয়েজের ইফেক্ট দেখবো, আমরা কিন্তু ইনপুটের ইফেক্ট দেখবো না, তাই না? জি স্যার। জি আমরা স্যার। নয়েজের ইফেক্টটা দেখবো, ইনপুটের ইফেক্ট দেখবো না। আমরা মনে করি ইনপুট 0, ইনপুট 0 হলে আমাদের কি থাকবে, শুধু নয়েজ থাকবে সিস্টেমে, তাই না? তখন আমরা নয়েজের ইফেক্টটা দেখতে পারবো না। আমরা কনসিডার করি ইনপুট 0, ইনপুট 0 কি হলে কি হয়, আর এস ইকুয়াল টু 0 হয়, তাই না? জি স্যার। ইকুয়াল টু 0 যদি হয় তখন ইকুয়েশনটা হয়ে যায় এরকম, সি এস ইকুয়াল টু এনএস ইনটু জিবি। এস ইনটু জি এ সমান সমান 0 হয়ে গেল, এই দুইটা বাদ গেল, জি যায় স্যার। 0 হয়ে গেল, থাকলে হলো এনএস ইনটু জিবি, ঠিক আছে? জি স্যার। এস গুণন জি বি, এটা থাকলো। তো এখান থেকে আমরা সিএস বাই এনএস ইকুয়াল টু লিখতে পারি সিএস বাই এনএস ইকুয়াল টু জিবি, জিবি। এই যেখানে সিএস বাই জি এনএস স্যার। সমান সমান ইকুয়াল টু জিবি লিখতে পারি। তো এটাই আমাদের মোটামুটি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমাদের নয়েজ আউটপুট ভার্সেস নয়েজের ইকুয়েশন, ঠিক আছে? আউটপুট ভার্সেস নয়েজ, তাই না? সিএস হলো আমাদের আউটপুট, এনএস হলো নয়েজ। তো এখান থেকে দেখতেছি আউটপুট ভার্সেস নয়েজ ইকুয়াল টু জিবি, ঠিক আছে? এটা আমরা একটু মার্ক করে রাখি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের জন্য। এখন নিচে আমরা একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করছি, এটুকু বুঝতে পারছো তো? এটা কিভাবে আসলো সিএস বাই এনএস ইকুয়াল টু জিবি, এটা কিভাবে আসলো বুঝতে পারছো তো? স্যার আমি বুঝছি। আচ্ছা, বাকিগুলা শুধুমাত্র ইকুয়েশন ঠিক আছে, শুধুমাত্র আমাদের ইনপুটের মান 0 ধরা লাগবে। হ্যাঁ, শুধুমাত্র ইনপুটের মান 0 ধরতে হবে, তাহলে শুধু নয়েজ থাকবে, আমরা তো নয়েজের ইফেক্ট নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন তাহলে নেক্সট ইয়ে যাই। আচ্ছা, মনে করি এখানে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আছে, এখানে আমাদের নয়েজ হলো এনএস, ইনপুট হলো আরএস, এবং একটা ক্লোজ লুপ সিস্টেমে আমাদের ফিডব্যাক হলো আমাদের এইচ, ফিডব্যাক গেইন হলো আমাদের এইচ। তো এই সিস্টেমের জন্য আমি সিএস এর ইকুয়েশনটা এখন আমি তৈরি করি, দেখি এই সিস্টেমের সিএস এর ইকুয়েশনটা তোমরা তৈরি করতে পারি কিনা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই সিএস সিএস এই সিএস সমান, এক সেকেন্ড, হ্যাঁ, এই সিএস সমান সমান আমরা কি বলতে পারি, এখানে ইনপুট আছে আরএস, তাই না? এই আরএস ইনপুট এখানে এসে জয়েন হইতেছে, জি স্যার। সেই সাথে আমাদের ফিডব্যাক পাত এসে মাইনাস হইতেছে, ইনপুটের সাথে ফিডব্যাক পাত কি হইতেছে, মাইনাস হইতেছে, মাইনাস হইতেছে। সাথে মাইনাস, তাহলে আরএস মাইনাস ফিডব্যাক পাত কি ছিল, সিএস ইনটু এইচ, তাই না? সিএস ইনটু এইচ হইতেছে মাইনাস, তাহলে আরএস মাইনাস সিএস ইনটু এইচ হইতেছে, তাই না? তাহলে অনায়াসে আমরা লিখতে পারি আর এস মাইনাস সি এস ইন্টু এইচ, তাই না?
এই যে আরএস থেকে আমাদের ফিডব্যাক পাথটা আমাদের কি মাইনাস হয়ে গেল। এখন এই টোটাল রেজাল্টের সাথে গুণ হইতাছে কি জিএ, তাই না? এই টোটাল রেজাল্টটা যখন জি এই স্যার। আসতেছে তখন মাল্টিপ্লাই হইতাছে আমার জিএ, এই জিএটা মাল্টিপ্লাই হইতাছে। জিএটা মাল্টিপ্লাই হলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। জি স্যার, এর ভিতরে আবার আমাদের এনএসটা যোগ হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে আবার এনএসটা যোগ হইতেছে, জিএ মাল্টিপ্লাই হইতেছে। মাল্টিপ্লাই হওয়ার পর আমাদের কি হইতেছে প্লাস, এখানে এসে এনএস যোগ হইতেছে, এনএসটা যোগ হইতেছে। এনএসটা যে যোগ হইলো, এনএস যোগ হওয়ার পর এই টোটালটার সাথে আবার জিবি মাল্টিপ্লাই হইতেছে, তাই না? জি স্যার, তাহলে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে হ্যাঁ, এখন। এখন আমার থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এর সাথে আমার যোগ হইতেছে জিবি, জিবি। তো এই হলো আমার টোটাল আউটপুট সিএস। সিএস সমান সমান পাইতেছি কি আরএস মাইনাস সিএস ইনটু এইচ, এই ফিডব্যাক পাথ মাইনাস হইলো, তারপরে ওভারঅলের সাথে আমাদের জিএ গুণ হইলো, এর সাথে আমার এনএস যোগ হইলো, তারপরে আমাদের কি হলো টোটালটার সাথে আবার হইলো আমার এই জিবি মাল্টিপ্লাই হইলো, হওয়ার পরে আমাদের আউটপুট আসলো। তো এখানেও আমি কনসিডার করব ইনপুট সমান সমান 0, এখানেও আমি ইনপুট আর এস সমান সমান 0 কনসিডার করব। কনসিডার করলে ইকুয়েশনটা আমাদের কি আসে, এনামুল হক আজকে নাই না? আবুল হাসান মেহেদিও চলে গেছে। স্যার আছি তো। আচ্ছা, এনামুল হক এনাম ভাই নাই। আচ্ছা ঠিক আছে, বোঝা যাইতেছে তো এগুলো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, আমি একটু গল্প করছি তো, এই জন্য একটু মিউট ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার আমি একটু দেখে নিবো, সমস্যা নেই। আচ্ছা প্রচুর। হ্যাঁ, এখন মোটামুটি এখান থেকে আর এস ইকুয়াল টু 0 কনসিডার করি। আর এস ইকুয়াল টু 0 কনসিডার করলে থাকে হলো সিএস ইনটু এইচ, এর সাথে আমার জিএ মাল্টিপ্লাই, তাই না? তাহলে থাকতেছে আমার আচ্ছা কই গেল, হ্যাঁ সি এস ইনটু এইচ ইনটু জি এ। তো এর আগে আমার মাইনাস সাইন আছে, তাই না? তো ওখানে আমার মাইনাস সাইন, তো এটা হইলো। আচ্ছা, এর সাথে আমার যে জিনিসটা হবে সেটা হলো প্লাস, আচ্ছা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই প্রথম স্টেপে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এর সাথে আমার প্লাস হইতেছে কি প্লাস এনএস, হ্যাঁ ইনটু জিবি। হ্যাঁ এটুকু বুঝতে পারছো তো? এটা আসলো কিভাবে, জাস্ট ক্যালকুলেশন করলাম। এখন এখান থেকে সিএস সমান সমান আমরা লিখতে পারি, এখন এটা এই জিবি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সবাইকে, জিবি দিয়ে মাল্টিপ্লাই করলে থাকে মাইনাস সি এস ইন্টু এইচ ইন্টু জি এ ইন্টু জি বি ইন্টু এস মাল্টিপ্লাই জি বি। ঠিক আছে, তাহলে সি এর সমান সমান আমরা বলতে পারলাম, আচ্ছা একটু বড় করে দেই, এইদিকে নিয়ে এসে, আচ্ছা এখানে নিয়ে এসে দাও। হ্যাঁ আচ্ছা, এটা বুঝতে পারলাম তো কিভাবে করলাম। এই জাস্ট জিবি দিয়ে এখন এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে এই জিবি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে আমার এটা আসলো। ঠিক আছে, তো এখান থেকে আমি যে জিনিসটা বের করব সেটা হলো সিএস বাই এনএস এর অনুপাত বের করব, সিএস বাই এনএস বের করব। এখন সিএস বাই এনএস বের করলে সিএসটাকে আমি এই সাইডে এনে পড়লাম, এই সাইডে সিএসটাকে যদি এনে পড়ি তাহলে কি হয়, সিএসটা কমন নিলাম এই সাইডে এনে, সিএসটাকে জাস্ট আমি কমন নিলাম, কমন নিলে আচ্ছা কমন যদি নেই তাহলে থাকে হলো 1 প্লাস জিএ জিবিএইচ
জি এ জি বি এইচ। আচ্ছা 1 প্লাস জি এ জি বি এইচ। আচ্ছা এটা হলো কমন থাকে, একবারে করছি, বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা এটা ইকুয়াল টু এন এনএস এস গুণন ইনটু জিবি। বি। আচ্ছা এখন এখান থেকে সিএস বাই এনএস আমরা ইকুয়াল টু লিখতে পারি জিবি বাই 1 প্লাস জিএ জিবি এইচ। ঠিক আছে, এই ইকুয়েশনটা পাই এখান থেকে, তাই না? জি স্যার। আচ্ছা এই দুইটা হলো আমার মোটামুটি। আচ্ছা এই ইকুয়েশন ডিরাইভ করা মোটামুটি আমরা মোটামুটি এখন সবাই পারবো। ওকে, কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই বুঝতে পারছি না এটা কিভাবে ডিরাইভ করলাম? বাবুল? জি স্যার, জি স্যার। ওকে স্যার ঠিক আছে, ঠিক আছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা মুছে দিলাম, আর এখানে দরকার নাই রাখার। আগে না স্যার, হ্যাঁ আগে না, 1 মিনিট। হ্যাঁ ওকে মেহেদি স্ক্রিনশট দিয়ে রেখে দাও তাহলে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারেন। ওকে ঠিক আছে, আমি মুছে দিলাম। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাইলাম সিএস বাই এনএস ইকুয়াল টু জিবি ডিভাইডেড বাই 1 প্লাস জিএ জিবি। জি জিবি। ঠিক আছে, তো এই দুইটা ইকুয়েশন থেকে কম্পেয়ার করে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি ইন এ ক্লোজ লুপ। তুমি পানি দিয়ে বলো তো। আচ্ছা হ্যাঁ তুমি পুরোটা পানি দিয়ে বলো। আচ্ছা in a closed loop control system the gain due to noise signal is decreased by a factor of 1 plus GA plus GB into H provided that the term 1 plus GA GB H is greater than 1. তাহলে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে যে নয়েজ সিগন্যাল ইজ ডিক্রিজড বাই এ ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলোর কারণে একটা নয়েজ সিগন্যাল আমাদের ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, নিচের মান যখন বাইরে যায় নিচে। তুমি উপরে পানি দিয়ে দাও। আচ্ছা একটু মিউট করে দেন আবুল হাসান, একটু মিউট করে দেন, আপনি একটু মিউট করেন। স্যার আপনি সবাই মিউট করে দেন, যার সাথে কথা বলবেন সে শুধু ওই করবে। আচ্ছা সবার একটা একটা করে মিউট করতে গেলে অনেক সময় লাগে, তোমরা মিউট করো। স্যার একবারে তো মিউট করে দেন, আর যার দরকার সে কথা বলবে। ওকে ওকে না করে দিছি, ঠিক আছে। আমরা এখন ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতেছি সেটা হলো যে নয়েজ সিগন্যালটা 1 প্লাস জিএ জিবি এবং এইচ ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, কিন্তু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র জিবি এর মানের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এখন জিবি এর মান অর্থাৎ ওপেন লুপ গেইনের মান যত বেশি হবে না, আমরা জানি কি ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে ওপেন লুপ গেইনের মান অলওয়েজ অল টাইম বেশি থাকে, তাই না? সুতরাং এই কারণে ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে নয়েজ সিগন্যালের ইফেক্টটাও থাকে অনেক বেশি, ঠিক না? এখান থেকে দেখতেছি যে সিএস বাই এনএস ইকুয়াল টু জিবি, অর্থাৎ টোটালটাই ডিপেন্ড করতেছে আমার জিবি এর মানের উপরে। আর নরমালি কি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ওপেন লুপ সিস্টেমের গেইন থাকে অনেক বেশি। আমরা যদি অ্যাম্পলিফায়ারের কথা চিন্তা করি, অ্যাম্পলিফায়ারের কি গেইন অনেক বেশি থাকে, তাই না? যে কোনো সিস্টেমে ওপেন লুপ সিস্টেমের গেইন থাকে অনেক হাই, যে কারণে আমাদের নয়েজের ইফেক্টটা আমাদের আউটপুট অনেক বেশি পরিমাণে আসে। কিন্তু ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে এর মানটা ডিপেন্ড করে জিবি প্লাস 1 প্লাস জিএ জিবি এবং এইচ, এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। এখন নিচে যখন তিনটা ফ্যাক্টর দিয়ে ভাগ হয় তখন আলটিমেটলি কিন্তু আমার গেইন, আমার এই ভ্যালুটা ওভারঅল গেইন ভ্যালুটা কিন্তু আমাদের কমে আসে, তাই না? এই জিবি কে যখন জিএ প্লাস জিবি প্লাস জিএ জিবি এবং এইচ দিয়ে ভাগ করতেছি আলটিমেট ইফেক্ট আমার কমে আসতেছে না? ধরো জিবি আছিল আমার 10, এখন ভাগ করতেছি আমি 10 গুণন 5 গুণন 3 দিয়ে, তাহলে 10 ডিভাইডেড বাই 10 গুণন 5 গুণন 3, ভাগফলটা কি অনেক কম হয়ে যাবে না? 1 এর অনেক কম হয়ে যাবে না? যে কারণে আমাদের কি হইতাছে, যে কারণে আমাদের এই সিএস বাই এনএস অর্থাৎ সিএস ইকুয়াল টু এই এটা ইনটু এনএস, অর্থাৎ আমাদের এই এনএস এর ইফেক্টটা আমার অনেক কমে আসতেছে। একটু ক্লিয়ার তো যে কিভাবে সিস্টেম আমাদের এই নয়েজের ইফেক্টটা কমাই দিতেছে? এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি। কারণ আমাদের ওপেন লুপ সিস্টেমে শুধুমাত্র যেখানে আমাদের জিবি এর মানের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ ওপেন লুপ গেইনের উপর ডিপেন্ড করতেছে, সেখানে ক্লোজ লুপ সিস্টেমের উপরে আমাদের আরো কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, এইচ এবং জিবি এবং জি এর মানের উপর। আর আলটিমেটলি যখন জিবি কে যখন এটাতে আমি ভাগ করব, তখন আলটিমেটলি আমার কি হয়ে যাবে, গেইনটা অনেক কমে আসবে। কমে আসলে আমাদের কি নয়েজের ইফেক্টটাও অনেক কমে যাবে। একটু ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে মোটামুটি এই টপিকটা এই পর্যন্তই।
গত ক্লাসে যে আলোচনা করতেছিলাম যে ফিডব্যাক সার্কিটের উপরে আমাদের ফিডব্যাক সার্কিটের বিভিন্ন বিষয়ের উপরে এর ইফেক্টটা। তো আমরা মোটামুটি এখন স্টেবিলিটির উপর, সেন্সিটিভিটির উপর, গেইনের উপর এবং নয়েজের উপর কি এফেক্ট এটা আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারবো, এবং আমরা মোটামুটি সবাই জানি যে এগুলো কোনটার উপর কি ধরনের ইফেক্ট আছে। ঠিক আছে, ইকুয়েশন দিয়ে আমরা এটাকে প্রুফ করতে পারবো। তো এখন আমি আলোচনা করব যেটা কন্ট্রোল সিস্টেমের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল সম্পর্কে। ঠিক আছে, the control system can be represented with a set of mathematical equation known as mathematical model. এটাকে কন্ট্রোল সিস্টেমকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেগুলোকে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল বলি। These models are useful for analysis and design of control system. এই মডেলগুলো আমাদের কন্ট্রোল সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য খুবই ইউজফুল। আমরা এই মডেল দিয়েই কন্ট্রোল সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন করে থাকি। Analysis of control system means finding the output when we know the input and mathematical model. ঠিক আছে, তো ডিজাইন অফ কন্ট্রোল সিস্টেম মিন্স ফাইন্ডিং দ্য ম্যাথমেটিক্যাল মডেল হোয়েন উই নো দি ইনপুট অ্যান্ড আউটপুট। ঠিক আছে, ইনপুট এবং আউটপুট জানলে আমরা ম্যাথমেটিক্যাল মডেল ফাইন্ড আউট করি, এবং যদি আমরা ইনপুট এবং ম্যাথমেটিক্যাল মডেল জানি তখন আমরা কি করি, আউটপুট ফাইন্ড আউট করি। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলগুলো এখন আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল, 2 নাম্বার হলো ট্রান্সফার ফাংশন মডেল, এবং 3 নাম্বার হলো স্টেট স্পেস মডেল। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা এই দুইটা মডেল নিয়ে আলোচনা করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল এবং ট্রান্সফার ফাংশন মডেল। পরবর্তীতে আমরা স্টেট স্পেস মডেল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা দুইটা মডেল নিয়ে আলোচনা করব, এক হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল এবং 2 নাম্বার হলো ট্রান্সফার ফাংশন মডেল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেলটা একটু দেখি। ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেলটা কি? Differential equation model is a time domain mathematical model of control system. এটা একটা টাইম ডোমেইন ম্যাথমেটিক্যাল মডেল, অর্থাৎ এই মডেলে আমরা সবকিছু টাইম ডোমেইনে কনসিডার করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনসিডার করি না। ঠিক আছে, ফলো দিস স্টেপস ফর ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল। 1 নাম্বার হলো অ্যাপ্লাই বেসিক ল টু দা গিভেন কন্ট্রোল সিস্টেম। যে কন্ট্রোল সিস্টেমটা দেওয়া থাকবে সেখানে আমরা কিছু বেসিক ল অ্যাপ্লাই করব। তারপর হলো গেট দা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন টার্ম অফ ইনপুট এন্ড আউটপুট বাই এলিমিনেটিং দি ইন্টারমিডিয়েট ভেরিয়েবল। আচ্ছা, এক্সাম্পল দেখি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিলেই আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার। নিচে একটা ফিগার দেয়া আছে, সেই ফিগারে আমরা ম্যাথমেটিক্যাল মডেল ডিফারেনশিয়াল মডেলটা আমরা বের করব। তার দিস সার্কিট কনসিস্ট অফ রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। অল দিস ইলেকট্রিক্যাল এলিমেন্টস আর কানেক্টেড ইন সিরিজ. The input voltage applied to the circuit is VI, and the output and the voltage across the capacitor is the output voltage V0. আচ্ছা, সার্কিটটা আমরা দেখি। এই যে এইখানে একটা সার্কিট দেয়া আছে যেখানে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর লাগানো আছে। এর ইনপুট ভোল্টেজ হলো আমার VI। ঠিক আছে, এর ভিতরে I পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এবং আউটপুট ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা হলো আমাদের V0। ঠিক আছে, তো এইখানে প্রথমে যে কাজটা করব সেটা হলো 1 নাম্বার ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাপ্লাই বেসিক ল টু দা গিভেন কন্ট্রোল সিস্টেম। আমাদের এখানে বেসিক লটা আমরা প্রথমে অ্যাপ্লাই করব। আচ্ছা, বেসিক লটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি যে এইখানে আমরা প্রথমে ভোল্টেজ কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। এই লোপের ভিতরে আমরা প্রথমে কি করব, কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে VI সমান সমান কি পাইতেছি, VI সমান সমান বলতে পারি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাই না? এটা এখানে যদি আমি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে VI সমান সমান বলতে পারি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, IR। আবার ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে কি বলতে পারি, L * di/dt। এটা হলো ইন্ডাক্টর ইকুয়েশন, তাই না? আমরা দেখে আসছি ফ্যারাডেস ল থেকে যে L * di/dt এটা হলো ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, আর ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে আমরা এখানে কি বলছি, আউটপুট ভোল্টেজ V0। এই আউটপুট ভোল্টেজ V0 টাকে বলছি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, এখন ক্যাপাসিটর অ্যাক্রসে
কারেন্টের ইকুয়েশন, ক্যাপাসিটর যখন পড়ছি তখন ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশন আমাদের কি ছিল? I equal to C into dV naught by dt, অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজে dV by dt, এই তো ছিল I equal to C into dV by dt। এটা হলো ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশন। তো এই ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট আর এই ওভারঅল কারেন্ট তো সব একই, কারণ যেহেতু সিরিজ কানেকশন। সুতরাং বলতে পারি দি কারেন্ট পাসিং থ্রু ক্যাপাসিটর I equal to C into dV naught by dt, কারণ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা হলো আমাদের V naught। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো তো? জাস্ট এটা আগে অধ্যায় থেকে দেখে নিবা, এটা ক্যাপাসিটি অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এইটুকু যদি আমরা দেখি তাহলে বলতে পারি, আচ্ছা এই পর্যন্ত মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা এখান থেকে আমি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি। আচ্ছা ভিআই, এখানে আর আই এর মান বসাই দিলাম, প্রত্যেকটা জায়গায় আমি আই এর মান বসাই দিলাম, আয়ের মান বসাই দিলে আমি পাইতাছি এখানে R ইন্টু সি ইন্টু ডিভি নট বাই ডিটি প্লাস এল আছে এই ডিআই বাই ডিটি। এই আইটাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ডাবল ডিফারেন্সিয়েট হয়ে যাবে। ডাবল ডিফারেন্সিয়েট হয়ে গেলে আমাদের হবে এল সি ইন্টু ডি স্কোয়ার ভি নট বাই ডিটি। এটুকু বুঝতে পারছি তো? যে এখানে যদি ডিআই বাই ডিটিতে আই এর মান বসাই দেই, আই ইকুয়াল টু সি ইন্টু ডি ভি নট বাই ডিটি, এটা যদি বসাই তাহলে এই ডি বাই ডিটি এবং এই ডি বাই ডিটি দুইটা মিলে হলো ডাবল ডিফারেন্সিয়েট। ডাবল ডিফারেন্সিয়েট হলে ডি স্কোয়ার ভি নট বাই ডিটি স্কোয়ার হয়ে যায়। ক্লিয়ার তো? এটা প্লাস আউটপুট ভোল্টেজ ভি নট। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই টার্মটাকে এই পাশে আনলাম, একটু সাজাই লিখলাম, সাজাই লিখে এর কোএফিসিয়েন্ট এলসি দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এলসি দিয়ে ভাগ করে দিলাম। এলসি দিয়ে ভাগ করলে আমাদের এই আর সি কে এলসি দিয়ে ভাগ করলে আসে হলো আর বাই এল, এলসি কে এলসি দিয়ে ভাগ করলে আসে হলো 0 1, এখানে 1 আসছে। আর ভি নট কে এলসি দিয়ে ভাগ করলে 1 বাই এলসি, এই যে কই গেল, এই যে 1 বাই এলসি। আর ভিআই কে এলসি দিয়ে ভাগ করলে আসে হলো আমাদের এই যে 1 বাই এলসি। ঠিক আছে, ইনটু ভিআই। জাস্ট এই ইকুয়েশনটাকে এলসি দিয়ে ভাগ করে দেয়, একটু সাজাই রাখলাম। এটুকু বুঝতে পারছি তো? এটা কিভাবে আসলো? জাস্ট এটাকে এলসি তে ভাগ করে সাজাই লেখো, তাহলে এসে করবে। তো এই যে আমাদের মডেলটা দেখতেছো, এই মডেলটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল। ঠিক আছে, এই মডেলটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল। এটুকু ক্লিয়ার তো? এটা কিভাবে আসলো? জি স্যার। আচ্ছা স্যার এলসি তো আসলে বাম পাশে লেখা থাকলে ভালো হতো। স্যার আমরা যে এলসি তে ভাগ করলাম, কিন্তু স্যার এলসি তে এই জায়গায় তো লেখা কোন জায়গায় নাই যে আমরা এলসি তে ভাগ করলাম। এটা ভাই দেখে বোঝা লাগবে। আচ্ছা এটা দেখে বুঝতে হবে, সব জিনিস তো আর লেখা থাকে না। এই এখন এই জি স্যার। ছোটখাটো বিষয়গুলো নোট দিলে তো সমস্যা এখন। হ্যাঁ, তাই এগুলো মোটামুটি দেখি বুঝতে হয় আর কি, যে দেখি কিভাবে আসলো একটু কনসেপ্টটা দেখে বুঝতে হবে। এলসি তে ভাগ করে দিলাম, ঠিক আছে? বা তোমরা এখন নোট রেখে দাও যেখানে এলসি তে ভাগ করে দিছি এই জায়গায়। এই ভিডিওগুলো যখন দেখবা তখন একটু ফ্রেশ করে লেখার চেষ্টা করবা, না থাকলে একটু নোট রাখবা। পরীক্ষার আগে কিন্তু এতগুলো ভিডিও একসাথে দেখা অনেক কষ্টকর। যদি তোমরা পরীক্ষার আগে দেখতে চাও কষ্ট হয়ে যাবে খুব, কারণ সব সম্ভব না। কারণ এই এতগুলো ভিডিও কতগুলো লেকচার হয়ে যায়, হিসাব আছে। এই 25টা 30টা লেকচার সবগুলো ভিডিও আধা ঘন্টা করেও যদি হয়, তারপর তো তোমাদের কত ঘন্টা লাগবে ভিডিও দেখতে, কল্পনা করছো? জি স্যার। এটা সম্ভব হবে না। তোমরা এখনই যদি এগুলো দেখে পরীক্ষা স্যার নেক্সট মান্থের কত তারিখে হবে? নোট না করে রাখো, এই যে পরীক্ষা 11 তারিখে, নোট না করে রাখো, কখনোই পরীক্ষার আগে এতগুলো ভিডিও দেখে শেষ করতে পারবে না। আর যদি কখনো দেখতেই হয়, আমি একটা টেকনিক দিতে পারি, সেটা হলো ভিডিওগুলো ফাস্ট করে দেখবা। যেমন ধরো 1.5 মিনিট 1.5x বা 2x করে, মানে ফাস্ট করে দেখবা ভিডিওগুলো। ফাস্ট করে দেখলে মোটামুটি জিনিসটা সহজ হবে। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, আমি একটু রেকর্ডিংটা পোস্ট করি। হ্যাঁ, আবার একটু ফিরে আসলাম। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এগুলো আগে থেকে একটু করে দেখে রাখতে হবে, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তো এই মডেলটা যদি আমরা এখন বুঝে থাকি, তাহলে লাস্ট আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সফার ফাংশন মডেল। এই ট্রান্সফার ফাংশন মডেলটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল থেকে আমরা পাই। ট্রান্সফার ফাংশন মডেলটা হলো আমাদের, এই মডেলটা হলো এস ডোমেইনে, অর্থাৎ
এটাকে আমরা এক্স ডোমেইনে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ ট্রান্সফার ফাংশন মডেল ইজ এন এক্স ডোমেইন ম্যাথমেটিক্যাল মডেল অফ কন্ট্রোল সিস্টেম। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেলটাকে আমরা যদি এক্স ডোমেইনে ট্রান্সফার করে ফেলি, অর্থাৎ ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফার করে ফেলি, তাহলে সেটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন মডেল। কারণ কি ট্রান্সফার ফাংশন মানে হলো, ট্রান্সফার ফাংশন মানে কি, ট্রান্সফার ফাংশন হইতে গেলে অবশ্যই আমাকে ল্যাপ্লাস ডোমেইন বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের কনভার্ট করতেই হবে, তাই না? ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট বাই ইনপুটটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কি? ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট বাই ইনপুট, তাই না? তাহলে ট্রান্সফার ফাংশন অফ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট। অর্থাৎ আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট আকারে প্রকাশ করি, তাহলে সেটাই হবে আমাদের ট্রান্সফার ফাংশন মডেল, ঠিক আছে? বাই অ্যাজুমিং অল দ্য ইনিশিয়াল কন্ডিশনস আর জিরো। মনে করি এখানে xt and yt আর দ্য ইনপুট এন্ড আউটপুট অফ এলটিআই সিস্টেম। একটা এলটিআই সিস্টেমের ইনপুট হলো xt এবং আউটপুট হলো yt। দেন দি করেসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্মস আর xs এবং ys। xt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম মনে করি xs এবং yt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি মনে করি ys। তাহলে therefore the transfer function of LTI system is equal to the ratio of ys by xs। তাহলে ট্রান্সফার ফাংশন আমরা কি লিখতে পারি? ys divided by xs, অর্থাৎ আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনপুট। ক্লিয়ার তো এটা? সুতরাং ট্রান্সফার ফাংশন মডেলকে আমরা বলতে পারি xs ys যদি হয় ইনপুট আউটপুট, তাহলে মডেলটা হলো আমাদের ys বাই xs আকারে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? হিয়ার উই রিপ্রেজেন্ট দি LTI লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম উইথ এ ব্লক having transfer function inside it and this block has an input xs and output ys। এখন এই প্রিভিয়াস एग्जांपल যেটা আমরা দেখছি, প্রিভিয়াস एग्जांपल আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল কি পাইছিলাম? d স্কয়ার v নট ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস r বাই l ইনটু d v নট বাই dt প্লাস 1 বাই lc ইনটু v নট ইকুয়াল টু 1 বাই lc ইনটু vi, এটা পাইছিলাম। তো এখান থেকে এইটাকে আমি আবার লিখলাম, ওই ইকুয়েশনটাকে আবার লিখলাম। তো এই ইকুয়েশনটাকে আমি কি করব? এখন ট্রান্সফার ফাংশন মডেলে প্রকাশ করব, ঠিক আছে? এখন যে জিনিসটা করব, জাস্ট এটাকে আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিব। এই টোটালটাকে আমি কি করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিব, ঠিক আছে? এখন বলো তো এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসে? d স্কয়ার v নট বাই dt স্কয়ার কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে, আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছি এর আগে সিগন্যালস এন্ড সিস্টেমসে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছি, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি পড়ছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, ঠিক না? এটা দেখো, এটাকে ডিফারেনশিয়েট মডেলে যখন থাকে তখন ল্যাপ্লাস ট্রান্সফর্মে হয়ে যায় এস স্কয়ার। ডিফারেনশিয়েট মডেলে থাকলে ল্যাপ্লাস ট্রান্সফর্মে এস স্কয়ার হয়ে যায়। প্রপার্টিগুলো আবার একটু রিভাইজ দিও। আমরা এর আগের সেমিস্টারে যখন সিগন্যালস এন্ড সিস্টেমে পড়ছি তখন প্রপার্টিস এগুলো আলোচনা করছি। দেখবা d স্কয়ার বাই dt স্কয়ার মানে ডিফারেনশিয়েট ফর্মে থাকলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটাকে স্কয়ার মানে ডাবল ডিফারেনশিয়েট থাকলে এস স্কয়ার, ট্রিপল ডিফারেনশিয়েট থাকলে এস কিউব, যদি সিঙ্গেল ডিফারেনশিয়েট মডেল থাকে তাহলে এস, অর্থাৎ যতগুলো ডেরিভেটিভ থাকবে ততগুলো এস আসবে, যতগুলো ডেরিভেটিভ থাকবে ততগুলো এস আসবে ল্যাপ্লাস ট্রান্সফর্মে, ঠিক আছে? এটা হলো একটা প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমরা এই গত সেমিস্টারে এটা আলোচনা করছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস স্কয়ার ইনটু ভি নট এস, ভি নট কে ভি নট টি কে ট্রান্সফার ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে ভি নট এস, টাইম ডোমেইন থেকে এস ডোমেইন অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইন এসে পড়ে। তাহলে এস স্কয়ার ভি নট এস, ঠিক আছে? এটা হলো আর বাই এল, আর বাই এল ঠিকই আছে। এখানে আছে সিঙ্গেল ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ থাকলে শুধু এস আসবে, এস আর বাই এল, আর এই ভি নটটাকে হয়ে যাবে ভিএস, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এখানে আমাদের কোনো ডেরিভেটিভ নাই, জাস্ট ভি নটটা হয়ে যাবে আমাদের ভিএস। এখানে কোনো ডেরিভেটিভ নাই, জাস্ট ভিআইটা হয়ে যাবে আমার ভিএস, ঠিক আছে? ভিআইএস হয়ে যাবে। তো এখান থেকে আমি ভি নটটাকে কমন নিলাম, ভি নট এস কে কমন নিলাম, এটা থাকলো, ভিআইটাকে কমন নিলাম। এখান থেকে ভি নট এস বাই ভিআই এস কে আমরা লিখতে পারি 1 বাই এলসি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস আর বাই এল ইনটু এস প্লাস 1 বাই এলসি, এই মডেলে লিখতে পারি। এটা বুঝতে পারছো তো কিভাবে হইলো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা যদি আমরা এটা মোটামুটি সবাই বুঝতে পারছো এটা কিভাবে হইলো? আবুল হাসান, বুঝতে পারছি। রিফাত, এই যে জাস্ট এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা, আর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা কি করব? ওই প্রপার্টিস অনুযায়ী আমরা এর আগে আলোচনা করছি। আর দেখবা কয়েকটা প্রপার্টি পড়াইছি, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি, ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি, এগুলো পড়াইছি, জাস্ট প্রপার্টি ইউজ করছি আর কিচ্ছু না। করে এই ভ্যালুগুলো আমরা পাইলাম, ঠিক আছে?
তো এগুলো স্যার করে নিতে ডি বাই হবে। ডিটির বদলে স্যার এস বসাইছি তাই না? হ্যাঁ, ডি বাই ডিটি এর বদলে এস, আবার ডি স্কয়ার থাকলে এস স্কয়ার, মানে যত ধরনের ডেরিভেটিভ থাকবে, কিউব থাকলে এস কিউব, জি স্যার। এরকম থাকবে আর কি জিনিসটা। প্রপার্টিস এর মধ্যে জি সব স্যার। আছে, প্রপার্টিস গুলো মুখস্থ করলেই মোটামুটি হয়ে এই যাবে। বালতিগুলো বড় তো। আচ্ছা, এখন আমরা মোটামুটি এখানে ভিআইটা হলো আমাদের ইনপুট, ভি নটটা হলো আমাদের আউটপুট। তো এই মডেল এটার কাগজে দেখে দাও। ট্রান্সফার ফাংশন মডেল, ঠিক আছে, অফ সেকেন্ড অর্ডার ইলেকট্রিক্যাল সিস্টেম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা যে বলি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এগুলো কি আসলে? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফিল্টার করে আসছি, ফার্স্ট অর্ডার ফিল্টার, সেকেন্ড অর্ডার ফিল্টার, থার্ড অর্ডার ফিল্টার, তাই না? এগুলো কি আসলে? এগুলো হলো, এগুলো আমরা ডিফাইন করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই এস এর পাওয়ার দিয়ে। অর্থাৎ এস এর পাওয়ার যত থাকবে তার অর্ডার তত থাকবে। যদি এস এর পাওয়ার 2 থাকে তাহলে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম, যদি এস এর পাওয়ার 3 থাকে তাহলে এটা থার্ড অর্ডার সিস্টেম। এখানে এস এর পাওয়ার কত আছে? 2 আছে না? এই যে এস এর পাওয়ার হলো 2, ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। সুতরাং এটা হলো সেকেন্ড অর্ডার সিস্টেম। যদি কোনো ইকুয়েশন ডিরাইভ করে এস এর পাওয়ার 3 আসে তাহলে বলবো সেটা থার্ড অর্ডার সিস্টেম। যদি এস এর পাওয়ার 4 আসে তাহলে বলবো সেটা ফোর্থ অর্ডার সিস্টেম। আমি যখন তোমাদের ফিল্টার পড়াবো, ফিল্টার ডিজাইন করা পড়াবো ইনশাআল্লাহ, তখন এই অর্ডার কি জিনিস এগুলো সম্পর্কে ডিটেইলস বুঝতে পারবো। আমরা ইলেকট্রনিক্সে পড়ছি কিন্তু এত ডিটেইলস পড়ি নাই। বর্তমানে আমরা এগুলো যখন পড়বো তখন আমরা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? তো মোটামুটি আমরা এটি বলে রাখি যে এখানে এস এর পাওয়ার যত তার অর্ডার হলো তত। যেহেতু এখানে এস এর পাওয়ার 2 আছে সুতরাং এটা আমাদের একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। ক্লিয়ার তো এটা? তো এটাই হলো আমাদের ট্রান্সফার ফাংশন মডেল, ঠিক আছে? আজকে মনে হয় তোমাদের 10:30টা একটা ক্লাস আছে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মেকানিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই পর্যন্ত যা দেখাইলাম বাসায়, এগুলো সব জিনিস তোমরা সবগুলো ভিডিও তোমরা দেখে খাতায় নোট করে রাখবা, তা না হলে পরীক্ষার আগে আগে কিন্তু পারবা না। আর যদি কখনো তোমাদের ভিডিওগুলো দেখতে হয় ফাস্ট করে দেখবা, ফাস্ট না করে দেখলে তোমাদের এই 12 ঘন্টা ভিডিও দেখতে 12 ঘন্টা লাগবে, এটা আসলে অসম্ভব বিষয়, ঠিক আছে? জি স্যার। ওকে, আর তার মধ্যে যদি ভিডিও টানা টানা দেখো তোমাদের 12 ঘন্টা ভিডিও দেখতে 20 ঘন্টা লাগবে। জি স্যার, তাহলে ক্লাস শেষ হলে রেকর্ডিং অফ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।